সবাইকে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বিএনপি সরকারের সময় লুটপাটের সুযোগ থাকে না শেয়ার বাজারে। সংসদে অর্থমন্ত্রী সরকারের কোনো কাজই জন আকাঙ্ক্ষা পূরণ করেনি, মন্তব্য বিরোধী দলীয় নেতার। ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে, একবার নয় একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। আমরা দেখব তার প্রকাশটাকে, বাস্তবায়নটাকে কিভাবে এটা রিফ্লেক্ট করতেছে সমাজে। সেটা এই রিফ্লেকশনে আমরা শঙ্কিত। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে অগ্রাধিকার থাকছে বাজেটে। অর্থনীতি পুনর্গঠন সহ গুরুত্ব পাবে 13টি খাত। যে বাজেটের যে অর্থ ব্যয় করা হচ্ছে, পরিচালনগত ব্যয় এবং উন্নয়ন ব্যয়, এটার গুণগত মান কতটুকু। সীমিত আয়ের মানুষ তারা যাতে একটা স্বস্তির জায়গায় আসতে পারে, সেই জন্য যে কার্যকরী যে পদক্ষেপগুলো, সেগুলো আমি মনে করি বাজেটে নেওয়া উচিত। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার। বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়ে বললেন প্রধানমন্ত্রী, কাউকে সংখ্যালঘু না ভাবার আহ্বান। যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার, সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। উজানের ঢল ও রাতের টানা বৃষ্টিতে নেত্রকোনা সুনামগঞ্জের হাওড়াঞ্চলে তলিয়েছে নতুন নতুন এলাকা। ডুবে গেছে ফসলি জমি, কয়েক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। একবার লন্ডভন্ড হয়ে গেছে, আমরা কি করতে পারি, কেমনে বাঁচি? যেমন তাড়াতাড়ি যে টিকটাছি এই দিক করে মুখ নিতে আসি, জানো বৃষ্টি বাদলে কেন অনেক জমি তলে গেছে গা, পানি তলে গেছে গা। অস্তিত্ব নেই পান্থপাত মগবাজার দিয়ে প্রবাহিত খালসহ রাজধানীর বেশ কয়েকটি জলাধারের। গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা, পুনরুদ্ধারে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের তাগিদ। ইরানের বন্দরমুখী জাহাজে নৌ অবরোধ থাকবে আরো কয়েক মাস। ট্রাম্পের ঘোষণার পর অপরিশোধিত জ্বালানি তেলের দামের রেকর্ড, ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $126। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। বিএনপি সরকারের সময় শেয়ার বাজারে লুটপাটের সুযোগ ছিল না, ভবিষ্যতেও থাকবে না বলে সংসদকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ সংসদ অধিবেশনের শেষ দিনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেন, গত 15 বছর শেয়ার বাজার থেকে 1 লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে। এই লুটপাটে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানান তিনি। দিনের কর্মসূচিতে বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিল 2026 সংসদে পাশ হয়। একই সঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026ও পাশ করা হয়। তবে বিল দুটি পাশের বিরোধিতা করে তা স্থগিতের দাবি জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের 2 মাসে যেসব কাজে হাত দিয়েছে তার প্রতিটি জন আকাঙ্ক্ষার বিপক্ষে গেছে। বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে, একবার নয় একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। ইনশাআল্লাহ এবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। আমরা টাইম কনস্ট্রেইনের কারণে 133টা অধ্যাদেশ যেগুলো ছিল, এর মধ্যে থেকে যেগুলো বিল আকারে এসেছে এবং যেগুলো ল্যাপসেস হয়ে গেছে, সেগুলাতে আমরা আমাদের অধিকার পুরোপুরি পাইনি। বাজেট অধিবেশনের আগে হচ্ছে না জাতীয় সংসদের স্থায়ী কমিটি গঠন। তবে সংসদের দ্বিতীয় অথবা তৃতীয় অধিবেশনে 53টি স্থায়ী কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তার মতে এবার কমিটিগুলো আগের মতো ঠুটো জগন্নাথ হবে না। অন্যদিকে বিরোধী দল প্রাপ্ত আসন নয়, সরকারি ও বিরোধী দলের কার্যকর অনুপাতে কমিটিতে থাকতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা না থাকলে
অকার্যকর হতে পারে স্থায়ী কমিটিগুলো। লাভলি বিথির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হচ্ছে 30 এপ্রিল। এখনও গঠন করা হয়নি সংসদীয় স্থায়ী কমিটি। যে কমিটিগুলো সরকারি হিসাব, বিল পরীক্ষা, আইন প্রণয়ন এবং মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজ করে মন্ত্রণালয় ও সরকারের ওয়াচডগ হিসেবে। তবে কবে গঠিত হচ্ছে সংসদীয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ 53টি স্থায়ী কমিটি? 5টা কমিটি অলরেডি হয়ে গেছে। মহিলা সদস্য আসবেন, তারপর কার পারফরমেন্স কি, কোথায় ইন্টারেস্টেড, আবার কতটা কারে দিয়ে কি পারপাস সার্ভ হবে, সব মিলিয়ে আমাদের সাধারণত সেকেন্ড সেশন, থার্ড সেশন এই সংসদের স্থায়ী কমিটিগুলো হয়। জুলাই সনদে সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি, এস্টিমেটস কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি সহ সংসদ সদস্যদের সংখ্যানুপাতে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব আছে। বিরোধী দল জামায়াতে ইসলামী এক্ষেত্রে জুলাই সনদের বাস্তবায়ন চায়, ভূমিকা রাখতে চায় মন্ত্রণালয়গুলোর জবাবদিহিতা ও দুর্নীতি রোধে। বিরোধী দলের কিন্তু একটা বিরাট দায়িত্ব আছে, কারণ অনেক সময় একটা ভুল থেকেই যায়, হয়তো থাকলো ইনঅ্যাডভার্টেন্টলি থাকলো, তো থাকলে হয় কি, তখন যদি বিরোধী দলের চোখে দেখিয়ে দেয় যে এইটা করলে ভালো হয়, এটা সংশোধন করা হবে। তারা খুব ব্যস্ত আছেন এই সংসদ নিয়ে, তো সংসদ নিয়ে তো সবাই ব্যস্ত, কিন্তু রাষ্ট্র তো চলছে, কাজে স্থায়ী কমিটি হয়ে যাওয়া দরকার। এই স্থায়ী কমিটিতে বিরোধী দলের বেশি সংখ্যক সদস্য সভাপতি থাকা উচিত। দেশ বিরোধী, ইসলাম বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কাজ করবে। আমরা কিন্তু সরকারের সংসদের ভিতরে বাইরে এর প্রতিবাদও করছি, প্রয়োজন প্রতিরোধও আমরা করব, যাতে করে সরকারকে আমরা সঠিক রাস্তায় রাখতে পারি। বিশেষজ্ঞের মতে মন্ত্রণালয় ভিত্তিক স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রী থাকায় দ্বন্দ্ব হয় সভাপতির সাথে। আবার কেউ কেউ নিজের স্বার্থে রাজনৈতিক সুবিধা নিতে বিরোধিতা করে না। সেক্ষেত্রে অনিয়মের অভিযোগ আসলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে। তাই কমিটিগুলোই বিরোধী দলের সদস্যদের সংখ্যা বাড়ানোর পরামর্শই বিশেষজ্ঞের। মন্ত্রণালয় সম্পর্কিত কার্যক্রমের উপরে যে প্রতি বছর একটি করে রিপোর্ট দেবে স্থায়ী কমিটিগুলো সংসদে, এবং এটার উপরে 30 মিনিট আলোচনা হবে। এরকম যদি কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলো আরো বেশি অ্যাক্টিভ হবে এবং এটা এক ধরনের প্রভাব পড়বে। গত 2 মাসের কার্যক্রম দেখলে আমার ধারণা করি যে একটু কমিটি ছোট জগন্নাথ হবে না। কার কোন ফিল্ডে এক্সপার্টাইজ আছে সেগুলো আমরা দেখবো। যেমন ধরেন একজন স্বাস্থ্য খাতে তার এক্সপার্টাইজ আছে, আমরা চেষ্টা করবো তাকে স্বাস্থ্য কমিটিতে আনার জন্য। একজন ধরেন ফরেন রিলেশনের মধ্যে এক্সপার্টাইজ আছে, তাকে আনবো, চেষ্টা করবো ফরেন রিলেশনের উপরে আনার জন্য। তবে পরিকল্পনা আর প্রতিশ্রুতির বাইরে গিয়ে বাস্তবে কতটা জবাবদিহিমূলক ও কার্যকর হয়ে উঠতে পারবে স্থায়ী কমিটিগুলো, তা বোঝা যাবে কমিটি গঠন প্রক্রিয়া এবং এর ভবিষ্যৎ কার্যক্রমে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। অগ্রাধিকার নির্ধারণ করে বাজেট প্রণয়ন করছে সরকার। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে থাকবে নজর। প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেয়া হবে গুরুত্ব। একই সঙ্গে আর্থিক খাত পুনর্গঠন এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছাতে থাকবে প্রতিশ্রুতি। শৃঙ্খলা আনা হবে সামাজিক নিরাপত্তামূলক খাতে। বিশ্লেষকরা বলছেন, অগ্রাধিকার নির্ধারণ ভালো উদ্যোগ। প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে দিনক্ষণ নির্দিষ্ট করে দেয়া জরুরি। এতে বাড়বে কাজের গতি। রিমন রহমানের রিপোর্ট। অর্থনীতিতে নানামুখী চ্যালেঞ্জ স্পষ্ট। স্বস্তির বার্তা দিচ্ছে না কোনো সূচক। নতুন সরকারের প্রথম বাজেটে অর্থায়ন নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় 14% ধরে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। আয় ব্যয়ের হিসাব মেলাতে ব্যস্ত অর্থ বিভাগ। নতুন বাজেটে অগ্রাধিকার পাচ্ছে 13টি খাত। নির্বাচনী ইস্তেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয় তা পূরণে গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণে গুরুত্ব পাবে প্রবৃদ্ধি অর্জন। এখনও সহনীয় হয়নি মূল্যস্ফীতির পারদ, তাই সরকারের প্রথম বাজেটে পণ্য ও সেবামূল্য নিয়ন্ত্রণে দেয়া হবে গুরুত্ব। একই সঙ্গে নিশ্চিত করা হবে অর্থনৈতিক স্থিতিশীলতা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডকে ভিত্তি ধরে সামাজিক নিরাপত্তামূলক খাতে আনা হবে শৃঙ্খলা। সোশ্যাল প্রোটেকশনে সরকার যেহেতু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো করছে, তাহলে 95টা যে প্রোগ্রাম আছে সেটাকে কিভাবে কনসলিডেট করে সরকারের বাড়তি খরচ না করেও যাতে অন্তত এর মধ্যে যাতে আমরা করতে পারি, এবং সামাজিক সুরক্ষার যে বাজেট সেখান থেকে পেনশন বা যেগুলো রিলেটেড না সেগুলোকে বাদ দিয়ে সত্যিকারের সামাজিক সুরক্ষার বাজেট, যারা নিম্ন আয়ের মানুষ, যারা সীমিত আয়ের মানুষ, তারা যাতে একটা স্বস্তির জায়গায় আসতে পারে, সেই জন্য যে কার্যকরী যে পদক্ষেপগুলো সেগুলো আমি মনে করি বাজেটে নেওয়া উচিত।
কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে দেয়া হবে অগ্রাধিকার। প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনে জোর দিয়ে বড় সংখ্যক মানুষকে সক্ষম করবে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাজেটে থাকবে গুরুত্ব। সেই লক্ষ্যে সঠিক প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে থাকবে অগ্রাধিকার। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেয়া হবে প্রতিশ্রুতি। আর্থিক খাত পুনর্গঠনের মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করতেও বাজেটে দেয়া হবে গুরুত্ব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদনে দেয়া হবে অগ্রাধিকার। এই যে রেভিনিউ এবং ডেভেলপমেন্ট বাজেট শুধুমাত্র কনস্ট্রাকশন করলে হবে না, হসপিটাল তৈরি করলে হবে না, তার জন্য যে জনবল, তার জন্য যে অবকাঠামোগত যে বিষয়গুলো আছে, তার জন্য যে অন্যান্য যে সমস্ত কারিগরি ইকুইপমেন্ট যে বিষয়গুলো আছে, সেইগুলো যাতে রেভিনিউ এবং ডেভেলপমেন্ট বাজেটের একটা সমন্বয় হয়। 2026-27 অর্থ বছরের বাজেটে মানসম্পন্ন শিক্ষা, এসডিজি অর্জন, ডিরেগুলেশন কার্যক্রম গ্রহণ, বিনিয়োগ উন্নয়নে প্রতিবন্ধকতা দূর এবং সৃজনশীল অর্থনৈতিক খাত বিকাশে অগ্রাধিকার দেবে সরকার। যে অর্থটা ব্যয় করা হচ্ছে এটা কি সত্যিকার অর্থে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ব্যয় করার ক্ষেত্রে এটা কি অতি প্রয়োজনীয় কি না? যে বাজেটের যে অর্থ ব্যয় করা হচ্ছে, পরিচালনগত ব্যয় এবং উন্নয়ন ব্যয়, এটার গুণগত মান কতটুকু? অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতেও বাজেটে থাকবে বিশেষ নজর। অগ্রাধিকার নিশ্চিত করে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আসবে পরিবর্তন, সুফল পাবে দেশের প্রতিটি নাগরিক। তবে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারও করবে না। অতীতেও এমনটা করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে তেমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জানান, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। বাঙালি, অবাঙালি, বিশ্বাসী, অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, রাষ্ট্রই নাগরিকের পরিচয়। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। বাংলাদেশে এটি বারবার প্রমাণিত হয়েছে। একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী নিবিড় সহ অবস্থান নিশ্চিত করতে পারে। সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড়াঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। হবিগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরের পরিস্থিতিও একই। ভারী বৃষ্টিতে ডুবে গেছে ফসলি জমি, চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কোমর সমান পানিতে নেমে চেষ্টা করছেন ফসল রক্ষার। এছাড়া নেত্রকোনার কংস নদের পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খালিয়াঝুরি ও ধনু নদের পানিও বিপদসীমা ছুঁই ছুঁই। এদিকে সিলেট, মৌলভীবাজার সহ 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একবার লন্ডখন্ড হয়ে গেছে গা, লামার জমি হচ্ছে একবারে সদর বদর হয়ে গেছে গা। আমরা কি করতে পারি, কেমনে বাঁচি? নিতেছে যেমন তাড়াতাড়ি যে ঠিক আছি এই দিক নিতেছি টানো। বৃষ্টিপাত লাগানো অনেক জমি তলে গেছে গা, পানির তলে গেছে গা। আর কিছু ধানে যে আমরা দেখেন কাঁচা পাকা ধান মোটামুটি খাইতে দেবো, জানতো পাশে দেবো, এখানে কাঁচা পাকা ধান আমরা কাটতেছি। হাওড়া অঞ্চলের আরও পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি নেত্রকোনায়, সেখানে আছেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, হাওড়ের নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, কৃষকদের ক্ষয়ক্ষতির
কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। রাব্বি, নেত্রকোনার হাওর অঞ্চলের অন্তত 5টি উপজেলায় প্লাবিত হয়েছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নেত্রকোনার মদন মোহনগঞ্জ, কালিয়াজুড়ি, কলমাকান্দা এবং বারহাট্টা উপজেলার নিচু অঞ্চলগুলো এরই মধ্যে তলিয়ে গেছে ধান পানির নিচে। যে ধানগুলো বাসা আছে, আমি যদি দেখানোর চেষ্টা করি, এগুলো কিন্তু পাকা ধান, কিন্তু শ্রমিক সংকটের কারণে কৃষকরা কাটতে পারছেন না। এই যে এলাকাটি আছে, এটি কলমাকান্দা উপজেলার পুগলা ইউনিয়নের একটি এলাকা, যেখানে পাকা ধান কৃষক নিজে কাটছেন, তিনি শ্রমিক পাননি। ফলে এরকম অবস্থা কিন্তু সারা এলাকায়। এক হচ্ছে শ্রমিক সংকট, ডিজেল সংকট এবং বজ্রপাতের ভয়। এইসব কারণে হাওর অঞ্চলগুলো একেবারেই ঝুঁকিতে রয়েছে। হাওর অঞ্চলের কৃষি বিভাগ জানিয়েছে যে হাওর অঞ্চলের অন্তত অর্ধেকের বেশি ধান, বাকি ধানগুলো কিন্তু তলিয়ে গেছে। এখন পর্যন্ত এই ধানগুলোর অবস্থা আসলে বলা যাচ্ছে না কি হয়। এছাড়া প্রশাসনের তরফ থেকে যে তদারকিটার কথা রয়েছে, সেই তদারকি কিন্তু নিয়মিত করা হচ্ছে না। ডিজেলের বিষয়টা আরো 2 সপ্তাহ আগে থেকে ডিজেলের সংকটের কারণে হারভেস্টার চলছিল না। এই বিষয়গুলো তদারকি হলে হয়তো আরো ধান কৃষকের গড়ে উঠতো। এছাড়া নেত্রকোনার যে অন্যান্য উপজেলা আছে, অন্যান্য উপজেলার একই অবস্থা। যে ধানগুলো সংগ্রহ করছেন কৃষক, সেই ধানগুলো কিন্তু শুকানোর ব্যবস্থা নাই, রাখার ব্যবস্থা নাই, একেবারে তলিয়ে গেছে 3টি উপজেলায়। ফলে ভিজা ধান কৃষকরা বিক্রিও করতে পারছেন না। 500 টাকা ধরে তারা ধান বিক্রি করছেন, আর একজন শ্রমিকের মজুরি ধরা হচ্ছে 1500 টাকা। ফলে এই যে সমস্যা, এই যে সংকট কাটিয়ে উঠতে পারছেন না কৃষক, ক্রমেই বাড়ছে এই সংকট। রাব্বি, কৃষকদের সংকটের খবর আপনি জানাচ্ছিলেন। কামাল, আপনাকে ধন্যবাদ। আমরা একটু হবিগঞ্জের আবহাওয়ার পরিস্থিতি জানতে চাই। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, হাওরের সার্বিক পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন? কত হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে জানাবেন আমাদের। কৃষক যেটি বলছেন, তারা বলছেন এর পরিমাণ তার দ্বিগুণেরও বেশি হবে, কারণ গতকালকে খয় নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর সুজাতপুর, ইকরাম, বাজুকা এই অঞ্চলের বিস্তীর্ণ হাওর প্লাবিত হয়েছে। এবং আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যদি বিস্তীর্ণ জলরাশি দেখেন, এর নিচে কিন্তু পুরোটাতেই ধান। এবং আপনি যদি দেখেন, এর নিচে কিন্তু পুরোটাতেই ধান। এবং আপনি যদি একটু দূরে খেয়াল করেন, নৌকা নিয়ে অনেকে ধান কাটার চেষ্টা করছেন পানিতে ডুব দিয়ে দিয়ে। এবং এইভাবে আসলে যেভাবে তারা চেষ্টা করছেন, এতে হয়তো খুব বেশি ধান সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হবে না। আর যেটুকু ধান তারা সংগ্রহ করতে পেরেছেন, সেগুলো আসলে বৃষ্টির কারণে, রোদ যেহেতু নেই, সেগুলো শুকানো যাচ্ছে না। ফলে ধানেই এর মধ্যে চারা গজিয়ে গেছে, মানে সেগুলো কতটুকু কাজে আসবে সেটি নিয়েও কৃষক চিন্তিত। আর কৃষকরা যেটি বলছেন, এখন এই অবস্থায় তারা অধিকাংশ চেষ্টা করছেন যেন এখান থেকে করে দেওয়া যায়। 600 টাকার বেশি তারা দাম পাচ্ছেন না। এবং যারা কিনছেন পাইকাররা, তারা আবার যে ধানগুলো চারা গজিয়ে গেছে সেগুলো বাদ দিয়ে বাকি ধানগুলো নিচ্ছেন। কিছু মিলিয়ে আসলে কৃষকের অবস্থা ত্রাহি ত্রাহি একটা অবস্থা। তাদের আসলে কোনো দিকে তারা আসলে সেরকম কোনো দিক। কন্ট্রোল রুম খোলা হয়েছে বন্যার ঝুঁকি এড়াতে এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা সেটি করেছেন। সবকিছু মিলিয়ে হবিগঞ্জের হাওর অঞ্চলের যে কৃষক, সেটি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। যদি আর সকাল থেকে যেহেতু কিছুটা রোদের মুখ দেখা যাচ্ছে, যদি রোদ অব্যাহত থাকে, বৃষ্টিপাত আর না হয়, তাহলে হয়তো কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। কিন্তু যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে কৃষকের ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়বে। তো সবকিছু মিলিয়ে হাওর অঞ্চলের মানুষ আসলে খুব একটা ভালো নেই। এবং তারা যেটি চাচ্ছেন যে এই মুহূর্তে আসলে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন। তারা যেটি চাচ্ছেন যে এই মুহূর্তে আসলে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন। তারা যেটি বলছেন, তাদের যেহেতু এটি একমাত্র ফসল, বুড়ো ধানই এই অঞ্চলের, হাওর অঞ্চলের মানুষের একমাত্র ফসল, সেটি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আসলে তাদের বছর কিভাবে কাটাবেন সেটি নিয়েও তারা শঙ্কায় রয়েছেন। রাব্বি, প্রদীপ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের মহেশ খাল ও চাকতাই খাল ঘুরে দেখেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে সিটি মেয়রকে প্রধান করে একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট সব সংস্থার কাজ একসঙ্গে সমন্বয় করা যায়। প্রতিমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলোর পূর্ণাঙ্গ সুফল পেতে আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, তাতে ভবিষ্যতে জলাবদ্ধতা 70 থেকে 80% পর্যন্ত কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী আরও জানান,
সাম্প্রতিক জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে প্রকল্পের আওতায় থাকা দুটি খালে উন্নয়ন কাজের জন্য দেওয়া অস্থায়ী বাঁধ। এসব কাজ শেষ হলে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। 70 থেকে 80 ভাগ আপনার জলাবদ্ধতা থাকবে না, আর বাকি যে 15-20% থাকবে, এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। চট্টগ্রামবাসীকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আগামী বর্ষা মৌসুমে 24 সাল বা তার পূর্বের অবস্থায় আর ফিরে যেতে হবে না, জলাবদ্ধতা থাকবে না। সংসদ ভবন এলাকায় হুইপ আশরাফ উদ্দিন নিজান গণমাধ্যমে কথা বলছেন, সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ওখানে টেন্ডারে বলো, তুমি বলো, এটা হাসনাত বলো, তুমি বলো না আপনি বলো, দাও না উত্তর দাও। এবার দেখছেন সরকারি দল বিরোধী দল কে কাকে কিভাবে সম্মান করে একজন আরেকজনকে। না এটা উত্তর দেয়। এই ক্যামেরাটার মধ্যে লেখা, টেন্ডারে লেখা ছিল, কি লেখা ছিল? অরিজিন না, যিনি বলেছেন, যিনি টেন্ডার বিড করেছেন তিনি লিখেছেন, উনি বলে যিনি টেন্ডার বিড করেছেন প্রকিউরমেন্টটা হবে মেড ইন জাপান। কিন্তু আমাদের সংসদে টেন্ডার প্লট করেছেন, তিনি বলেছেন নিক্কন, এরকম নামি দামি কয়টা কোম্পানির কথা বলেছেন। কিন্তু উনি যিনি টেন্ডার বিড করেছেন উনি বলছেন মেড ইন জাপান। কিন্তু জাপানে এখন আর এই, দাদা কেমন আছেন আপনি, এই তৈরি হয় না, এই মডেলে তৈরি হয় না ওখানে। ওটা ওরা শিফট করে ফ্যাক্টরি করে দিচ্ছে এখন থাইল্যান্ডে, এবং সৌদি আরব ওদের যে হোলসেল রিজনাল সেখান থেকে নিক্কন বলে দিচ্ছে এখানে। কিন্তু হাম আক্রান্তের সংখ্যা ভয়াবহ হারে বাড়ছে। সার্বিক পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। হাসপাতালে হাম আক্রান্ত রোগীর ভিড় কেমন দেখছেন, চিকিৎসকরা কি বলছেন, সার্বিক চিত্র জানাবেন। মাসুম, আমি যে ডিএনসিসি হাসপাতালে রয়েছি সেটির কথা যদি বলি, যে রোগী ভর্তির যে সংখ্যাটা, তারা কিন্তু কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন এবং ব্রিফিংয়ে কিন্তু আমাদের জানিয়েছেন যে আজকে এই প্রথম 100 জনের কম, অর্থাৎ 97 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। এছাড়াও কিন্তু এই যেই হাসপাতাল রয়েছে ডিএনসিসি, এই হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত মানে আজকে যে 24 ঘন্টার যেই তথ্য দিয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে আজকে কিন্তু কোনো মৃত্যু নেই। এটি একটা সুসংবাদ বললেও চলে। এছাড়াও কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে 3000-এর উপরের রোগীদের কিন্তু এ পর্যন্ত তারা চিকিৎসা দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু 106 জন সুস্থ হয়েও কিন্তু তারা নিজের বাড়িতে চলে গেছেন। কিন্তু চিকিৎসকরা কিন্তু একটি জিনিসের উপরে খুব গুরুত্ব আরোপ করছেন। তারা কিন্তু বলছেন যে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও কিছু বাচ্চাদের দেখা যাচ্ছে আবার ফেরত আনতে হচ্ছে হাসপাতালে, কেননা বাসায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে যেই নিয়ম মেনে চলার কথা রয়েছে সেগুলো কিন্তু তারা মানছে না। একই সাথে কিন্তু চিকিৎসকরা অভিভাবকদের উদ্দেশ্যে কিন্তু বলছেন যে তাদের কিন্তু আরও সচেতন হতে হবে, কেননা হাম কিন্তু সেরে যাওয়ার পরে সেটার কিন্তু যেই সাইড এফেক্ট কিংবা ইমিউনিটি সিস্টেম যেহেতু শিশুদের একটু কম থাকে, সেই ইমিউনিটি সিস্টেম কিন্তু বুস্ট আপ করার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার দাবারের প্রয়োজন এবং সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। তারা কিন্তু বলছেন যে হাম ঠিক হয়ে বাসায় ফেরার পরেও কিন্তু যথাযথ যেই নিয়ম রয়েছে সেটি কিন্তু মেনে চলতে হবে। এছাড়াও কিন্তু ইতিমধ্যে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবও রয়েছে। তো হাম এবং ডেঙ্গু দুটো মিলেই কিন্তু যেই শিশুদের তাদের কিন্তু একটু বেশি টেক কেয়ার করার কথাও কিন্তু ডাক্তাররা বলছেন। বলি যে এখন পর্যন্ত কিন্তু এই হাসপাতালে কিন্তু কোনো মৃত্যুর সংখ্যা নেই। এছাড়াও গত 24 ঘন্টায় কিন্তু 97 জন যেই রোগী রয়েছে, 97 জন ভর্তি হয়েছে এই ডিএনসিসি এই হাসপাতালে। রাব্বি তিথি, আপনাকে ধন্যবাদ। বাজেট বরাদ্দ থাকলেও গত 17 বছরে স্বাস্থ্য খাতে সে অনুযায়ী ব্যয় করতে পারেনি কোনো সরকার। এ কারণে কিছু কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে 250 শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে এক অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এ সময় হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে জানিয়ে মে মাসের মধ্যেই হামের প্রকোপ কমে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেন, দেশে ভ্যাকসিন সহ মানব সম্পদ কোনো কিছুরই সংকট নেই। অনুষ্ঠানে যক্ষ্মাসহ সংক্রামক রোগের বিস্তার রোধে বাংলাদেশকে 6 লাখ মার্কিন ডলারের জিন এক্সপার্ট কার্টিজ এবং শিশুদের জন্য 11,000 কোর্সের টিবি ওষুধ সহায়তা স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের পাশে থেকে স্বাস্থ্য খাতের সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার এবং সুশাসন জোরদারে কাজ করে যাবে তার সরকার। আমাদের কোনো শর্টেজ নেই, আমাদের ম্যান পাওয়ার শর্টেজ নেই। শর্টেজ একটা জিনিস আপনারা জানেন, 17টা বছর টাকা ছিল, কাজ হয় না, প্রপারলি হয় না। আমি কাউকে ব্লেম করবো না, আমরা রেগুলারাইজ করার চেষ্টা করতেছি। Bangladesh faces supply challenges for essential health commodities. The United States stands ready to support the government of Bangladesh in restoring supply chain integrity and strengthening health governance. চিকিৎসা কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা থেকে প্রিভেনশন কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে সরকার। একথা বলেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ডক্টর জিয়াউদ্দিন বলেন, স্বাস্থ্যসেবা খাতে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। দেশের সকল নাগরিক যেন সহজে চিকিৎসা সেবা পায় সেটি নিশ্চিত করা হবে। ডক্টর জিয়াউদ্দিন জানান, পর্যায়ক্রমে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। প্রতি বছর স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হবে। আগামী বাজেটে কমপক্ষে 1% বরাদ্দ বাড়ানো হবে। সেবা নিশ্চিতে দুর্নীতির লাগাম টেনে ধরবে সরকার। জানান, হাম প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। আগামী 1 মাসের মধ্যে হামের প্রকোপ কমে আসবে বলেও আশা করেন তিনি। প্রাইমারি হেলথ কেয়ার যদি আমরা ভালো করতে পারি, আমরা যদি প্রিভেনশনকে যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারি, আমরা স্বাস্থ্যকে যদি সবার দোরগোড়ায় নিয়ে যেতে পারি, তাহলে আজকে যে আপনারা যে হাম রুবেলার প্রাদুর্ভাব দেখছেন, এই ধরনের প্রাদুর্ভাবও ভবিষ্যতে হবে না। আমরা যে কোনো ভার্টিক্যাল প্রোগ্রাম থেকে আস্তে আস্তে সরে দাঁড়িয়ে, আমরা শর্ট টার্ম হরাইজন থেকে সরে দাঁড়িয়ে আমরা সব কিছুকে ইন্টিগ্রেটেড করতে চাই এবং ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে চাই। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের শ্রমিক সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এ তথ্য জানান। বলেন, গণতান্ত্রিক পরিবেশে এবারের মে দিবস পালিত হবে, যেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, 2 মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সরকারের পক্ষে সম্ভব নয়, 5 বছরের মধ্যেই সব বাস্তবায়ন হবে। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী আহমেদ জানান, শুক্রবার মে দিবসের সমাবেশে ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। তো নানা দিক থেকেই মে দিবস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটিকে প্রতি বছরই অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় পালন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আমরা এবারের মে দিবস অনেক কারণেই বিশেষ গুরুত্ব দাবি রাখে। কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন আমরা এই মহান মে দিবস পালন করতে যাচ্ছি। চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে টেলিগ্রাম গ্রুপে ভুয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব 10। র্যাব বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে সদস্য সংগ্রহের মাধ্যমে প্রশ্ন বিক্রির মতো জালিয়াতি চালিয়ে যাচ্ছিল। র্যাব 10-এর যাত্রাবাড়ি ক্যাম্পে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। তিনি বলেন, গ্রেফতার তাওসিফ রহমান রিশাদ ও সাজেদুল ইসলাম সাইফ দুজনেই আইটি সম্পর্কে বেশ অভিজ্ঞ। তারা নিজেরাই প্রশ্ন তৈরি করে ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটম্যান নামের 2টি টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে প্রশ্নপত্র সরবরাহ করে। পরে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগের নম্বর ব্লক করে দেয়। গ্রেফতারকৃতরা হ্যাকিংয়ের সাথেও জড়িত জানিয়ে এই র্যাব কর্মকর্তা আরও বলেন, ইতোমধ্যে শতাধিক ভুক্তভোগীর তথ্য তারা পেয়েছে। এ সময় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। বিরোধী দল দেশের প্রচলিত আইন নিয়ে কাজ করবে নাকি শরিয়া আইনের পথেই হাঁটবে,
এমন প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাবু সুনীল গুপ্তের স্মরণ সভায় এই প্রশ্ন করেন তিনি। বলেন, জামায়াতে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করার কথা বলেছে, কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে বিরোধী দলের নেতা বলেছেন শরিয়া আইন নয়, তারা ক্ষমতায় গেলে দেশের প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন। পুরো বিষয়টি স্পষ্ট করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। বিরোধী দল 11 দলীয় জোটের নেতা, বিশেষ করে জামায়াতে ইসলামী বাংলাদেশ, তারা গতকালকেও বক্তৃতায় বলেছেন শরিয়া আইন কায়েম করবেন। জানতে চাই কোনটি তাদের অবস্থান। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি শুধু জানতে চাই তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 9 জুন সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়। এর আগে 2 মার্চ প্রসিকিউশন 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন। শুনানি জুলাই হত্যাকাণ্ডে তাদের ভূমিকা তুলে ধরেন। পরে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। এরপর 11 মার্চ শুনানিতে 2 আসামির অব্যাহতি চান আসামি পক্ষের আইনজীবীরা। তারা ট্রাইব্যুনালকে জানান তাদের মক্কেলরা নির্দোষ। এদিকে ট্রাইব্যুনাল 2-এ যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার ব্যারেল প্রতি সর্বোচ্চ $126 ছুঁয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। ইরানের নৌ অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির পর 1 লাফে মূল্য বাড়ে 8%। এরপর থেকেই ঊর্ধ্বমুখী তেলের দাম। মূল্যবৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অপরিশোধিত তেলেরও। ইরান যুদ্ধের জেরে মার্চের শুরু থেকে কার্যত বন্ধ বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য পথ হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ পরিবাহিত হয় এই পথে। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও কিছু ব্যতিক্রম ছাড়া নৌ রুটটি দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেয়নি তেহরান। এমন পরিস্থিতিতে আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ঘিরে চলমান নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানান তিনি। মোটামুটি এরপর থেকেই আবারও অস্থিতিশীল হয়ে ওঠে বৈশ্বিক জ্বালানি বাজার। 24 ঘন্টার ব্যবধানে 8% বেড়ে বৃহস্পতিবার ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছায় $126 পর্যন্ত, যা 4 বছরের মধ্যে সর্বোচ্চ। অথচ একদিন আগেও অপরিশোধিত তেলের মূল্য ছিল $120 আশপাশে। এদিকে ওয়াশিংটন ভিত্তিক WTI এর মূল্যও বেড়েছে প্রায় 2.5%, দাঁড়িয়েছে $109 মতো। তেলের বাজারে এমন অস্বাভাবিকতা বজায় থাকলে সবচেয়ে বড় ভুক্তভোগী হবে এশিয়া, কেননা মধ্যপ্রাচ্যের জ্বালানির সবচেয়ে বড় ভোক্তা অঞ্চলটি। শুধু চীন আর ভারতই মধ্যপ্রাচ্য থেকে সিংহভাগ অপরিশোধিত তেল আমদানি করে। গেল বছর হরমুজ প্রণালী দিয়ে দৈনিক প্রায় 15 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে এশিয়ার দেশগুলো। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের মূল্য বেড়ে দাঁড়িয়েছিল $139। অনিক রহমান, যমুনা নিউজ। রাজধানীর ড্যামরা আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন সহকর্মী MA আজিজ। আজিজ, আগুনে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, ফায়ার সার্ভিস কি বলছে, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি আমুলিয়ায়, যেখানে একটি কারখানা, প্যাকেজিং কারখানা আগুনে পুড়ে গেছে। আমি আপনাকে দেখাতে চাই যে বেলা 11টার দিকে মূলত এই কারখানায় আগুন লাগে এবং এই কারখানাটি ছিল মূলত একটি প্যাকেজিং কারখানা এবং পাশে আরেকটি গোডাউন ছিল, সেটি মূলত কেমিক্যাল গোডাউন। সেখানে কেমিক্যাল মজুদ রাখা হতো, বিভিন্ন ধরনের কেমিক্যাল। এবং বেলা 11টার দিকে যখন আগুন লাগে তখন ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে পৌঁছায় প্রায় আরও 20-25 মিনিট পর। তারা পৌঁছে এখন বাজে প্রায় 1:30, প্রায় 2টা বাজে।
এই এই বেলা 2টা নাগাদ তারা ফায়ার সার্ভিসের যারা এখানে কর্মরত আছেন তারা আমাকে জানিয়েছেন যে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন, কিন্তু পুরোপুরি আগুন এখনও নির্বাপন হয়নি। এবং এখানে কেমিক্যালের যে তীব্রতা, কেমিক্যালের যে গন্ধ সেটি চারিদিকে ছড়িয়ে পড়েছে, যেহেতু প্যাকেজিং কারখানা ছিল এবং এখানে বিভিন্ন ধরনের প্যাকেজিং এখানে করা হতো। সব ধরনের কেমিক্যাল এবং সব ধরনের প্যাকেজিং করার জন্য যেসব সরঞ্জাম এখানে দরকার সবই দাহ্য, এবং আগুন লাগার ফলে সেগুলোর তীব্রতা আরও বাড়ে এবং আশপাশে তার তীব্রতা ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে আনার পরও কেমিক্যালের যে তীব্রতা সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এখানকার যে 3টি ইউনিট ছিল 3টি পুড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। রাব্বি, আজিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন মৌসুমী আহমেদ লোপা। সঙ্গেই থাকুন।